সবাই কমেন্টস করে জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা। এটা আমাদের লাইভ ক্লাস নাম্বার 1, প্রিন্সিপালস অফ ফিনান্স বই, বিবিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের। চ্যাপ্টারের নাম হলো শর্ট টার্ম ফিনান্সিং, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বই, বিবিএ ফোর্থ ইয়ারের। আর চ্যাপ্টারের নাম হলো ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটি। মূলত একই চ্যাপ্টার, একটা চ্যাপ্টার, এই জন্য আমি আলাদা করে ক্লাসগুলো না নিয়ে এভারেজ ক্লাসগুলো নিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছেন? অলরেডি আমাদের কোর্সে যারা ভর্তি হবেন, সম্পূর্ণ বইয়ের রেকর্ডেড ক্লাস ভর্তি হওয়ার সাথে সাথেই দিয়ে দেওয়া হয়, যেগুলো আমি আগে থেকে রেকর্ড করে রেখেছি। তারপরও আমি লাইভ ক্লাস নিচ্ছি এই কারণে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে যাতে আমাকে জিজ্ঞেস করতে পারো। তাহলে আমি আলোচনা শুরু করছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সময়টা যাতে কম লাগে এই জন্য আমি আমার নোটের মধ্যে এগুলা আগে থেকে লিখে রেখেছি, সহজে বোঝানোর জন্য। তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, অনেক কিছু বোঝার আছে। আর এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় 10 থেকে 14 মার্কস তো অবশ্যই থাকবে। তাহলে 1 নম্বর কথা হলো, একটা প্রশ্ন যে শর্ট টার্ম ফিনান্সিং এটা কি। তারপরে আমরা সূত্রগুলো এগুলো নিয়ে আলোচনা করব। শর্ট টার্ম ফিনান্সিং, এটার বাংলা অর্থ হচ্ছে স্বল্প মেয়াদি অর্থায়ন। স্বল্প মেয়াদি অর্থায়নটা কি? এই ক্লাসের রেকর্ডিংটা অবশ্যই ড্রাইভে থাকবে, গুগল ড্রাইভে। যারা লাইভ ক্লাস শেষ হওয়ার পরে ক্লাসের রেকর্ডটা দেখবেন, অবশ্যই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখবেন। তো এখানে দেখেন, স্বল্পমেয়াদী অর্থায়ন, মনে করো টাকা প্রয়োজন। যে সকল উৎস থেকে টাকা সংগ্রহ করা যাবে, ব্যবসায়ের প্রয়োজনে অর্থায়ন করার প্রয়োজন, টাকার প্রয়োজন, সেটার মূলত 3টা উৎস হতে পারে। একটা হলো শর্ট টার্ম ফিনান্সিং, স্বল্পমেয়াদী অর্থায়ন; মিড টার্ম ফিনান্সিং, মধ্যমেয়াদী অর্থায়ন; এবং লং টার্ম ফিনান্সিং, দীর্ঘমেয়াদী অর্থায়ন। সাধারণত 1 বছরের চেয়ে কম সময়ের জন্য যে সকল উৎস থেকে টাকা সংগ্রহ করা যায়, এটা হলো স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস, শর্ট টার্ম ফিনান্সিংয়ের উৎস। এগুলো নিয়ে আমি একটু পরে ব্যাখ্যা করতেছি আর বাংলা অর্থটা বুঝিয়ে দিচ্ছি। তারপর 1 বছরের চেয়ে বেশি, 5 বছরের চেয়ে কম, এটা হলো মিড টার্ম ফিনান্সিং। অর্থাৎ 1 বছরের চেয়ে বেশি, 5 বছরের চেয়ে কম, এই সময়ের জন্য যে টাকাটা সংগ্রহ করা হয় এটা হচ্ছে মিড টার্ম ফিনান্সিং। স্বল্পমেয়াদী অর্থায়ন, এটা চ্যাপ্টার আছে, তো ভালো করে দেখো। মিড টার্ম ফিনান্সিং এবং 5 বছরের চেয়ে বেশি, যত বছরই হোক না কেন, ওইটা হলো লং টার্ম ফিনান্সিং, দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। যেহেতু আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে শর্ট টার্ম ফিনান্সিং, স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস, তার মানে আমরা ধরে নিব যে 1 বছরের চেয়ে কম সময়, এটা আমরা ধরে নিব। হতে পারে সেটা ট্রেড ক্রেডিট। ট্রেড ক্রেডিটের বাংলা অর্থ হলো ব্যবসায়িক ঋণ। ব্যবসায়িক ঋণের মাধ্যমে 1 বছরের চেয়ে কম সময়ের জন্য টাকাটা সংগ্রহ করা যাবে, এটা হলো ট্রেড ক্রেডিট। তারপর কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক পত্র, যে বাণিজ্যিক পত্রের মাধ্যমে টাকাটা সংগ্রহ করা যাবে, এটা হলো কমার্শিয়াল পেপার, এবং অবশ্যই এটা 1 বছরের চেয়ে কম সময়ের জন্য। ব্যাংক লোন, 1 বছরের চেয়ে কম সময়ের জন্য তুমি চাইলে ব্যাংক থেকে ও টাকাটা সংগ্রহ করতে পারো, এটা হলো ব্যাংক লোন। অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং, তো এটা হচ্ছে দেনাদার বাট্টাকরণ বা দেনাদার বাঙান। তো বিস্তারিত জানার জন্য তো আমাদের পেইড কোর্সে যতটা লাইভ ক্লাস হবে বা যতটা রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, এগুলো ধারাবাহিক দেখতে হবে।
ধারাবাহিক দেখলেই তো সবাই সব কিছু বুঝতে পারবে। আমরা আপাতত শুধু এতটুকু জানব যে 1 বছরের চেয়ে কম সময়ের জন্য যেই সকল উৎস থেকে টাকা সংগ্রহ করা যায়, এটা হচ্ছে শর্ট টার্ম ফিনান্সিংয়ের উৎস, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। আর মূলত এই 4টা বিষয়ের উপরে আমরা আলাদা আলাদা করে ম্যাথ সমাধান করব। আর যারা ধারাবাহিক ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আমি বলবো যে 10 থেকে 14 মার্কস মনে করো তোমরা পেয়ে যাচ্ছ। তো সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এখন একটু ধারণা আমি দিয়ে দিই তোমাদের। কিছু অঙ্ক সরাসরি ট্রেড ক্রেডিট বা কমার্শিয়াল পেপার, ব্যাংক লোন, অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং পার্ট বি এর জন্য আলাদা আলাদাভাবে দেওয়া থাকতে পারে, এটা ভিন্ন কথা। আলাদাভাবে দেওয়া থাকতে পারে, আমি আলাদা করে সূত্র ব্যবহার করব। কিছু অঙ্কের মধ্যে আবার দেখা গেছে, মনে করো এই 4টা অ্যাল্টারনেটিভ পদ্ধতি 4টাই দেওয়া আছে, আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে কোনটা গ্রহণ করব। উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে একটু ধীরে ধীরে আলোচনা করে বুঝাই, তাড়াহুড়া করব না। ওয়ালাইকুম আসসালাম। একটু ধীরে ধীরে বুঝাই। যেমন ধরে নিলাম যে আমার 1 লক্ষ টাকার প্রয়োজন। ওকে, আমি চাইলে সেটা ট্রেড ক্রেডিটের মাধ্যমেও নিতে পারি, আমি চাইলে সেটা কমার্শিয়াল পেপারের মাধ্যমেও নিতে পারি, ব্যাংক লোনের মাধ্যমে নিতে পারি, দেনাদার ভাঙিয়েও নিতে পারি। ওই 1 লক্ষ টাকাটা আমি সংগ্রহ করতে পারি। এখন কোনটা গ্রহণযোগ্য এইটা বোঝার জন্য আমাকে এই দুইটার মধ্য থেকে যে কোনো একটা ওয়ার্কিং করতে হবে। আমার কথাটা মন দিয়ে বুঝো। মনে করো অনেক সময় অঙ্কের মধ্যে 2টা অল্টারনেটিভ দেওয়া আছে, মানে 2টার মধ্যে বলা হবে কোনটা গ্রহণ করবেন। 4টাও দেওয়া থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে উপরের 3টা দেওয়া থাকতে পারে। আর অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এটাও খুবই গুরুত্বপূর্ণ, 10 মার্কসের জন্য আলাদাও থাকতে পারে। তো এই রকম করে দেওয়া আছে। এখন তুমি সিদ্ধান্ত নিবে যে 1 লক্ষ টাকার প্রয়োজন, আমি আসলে কোনটা গ্রহণ করব। তখন উত্তর হলো, তুমি এপিআরও নির্ণয় করতে পারো, ইআইআরও নির্ণয় করতে পারো। 2টার মধ্য থেকে যে কোনো একটা তুমি নির্ণয় করতে পারো। এপিআর দ্বারা বোঝায় অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, আর ইআইআর দ্বারা বোঝায় ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এই 2টার মধ্য থেকে তুমি যে কোনো একটা নির্ণয় করতে পারো। এগুলা নির্ণয় করে যেটার মান কম হবে ওইটাই তুমি গ্রহণ করবে। কথাটা একদম ক্লিয়ার না? এই 2টার মধ্য থেকে যে কোনো একটা তুমি সবসময় ইআইআর বাহির করার চেষ্টা করবে। চাইলে এপিআরও বাহির করতে পারো, সমস্যা নেই। সবসময় ইআইআর এটা বাহির করার চেষ্টা করবে। তারপর এখানে সবচেয়ে কম যেটার পাবে সেটাই গ্রহণযোগ্য হবে। এখন তুমি যে এপিআর বাহির করবে, তুমি যে ইআইআর বাহির করবে, এক একটার কিন্তু এক একটা আলাদা সূত্র আছে। ওই সূত্রগুলো এখন মনে রাখার উপায়, এবং আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ সবাই বুঝতে পারবেন। আর যখনই আমার লাইভ ক্লাসগুলো শেষ হয়ে যাবে ঠিক তখনই তোমাদের ড্রাইভের মধ্যে এই চ্যাপ্টারের আমার ওই হ্যান্ড নোট আর অঙ্কের পিডিএফ সম্পূর্ণ সমাধান সহ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। অতএব যারা নতুন আছেন, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে রাখবেন। তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকে পরামর্শ দিবেন যে আলামিন স্যারের ক্লাস নামমাত্র কোর্স ফি দিয়ে করা যায়। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাদেরকে দিয়ে দিবেন, তারাও যাতে তোমাদের মতো ক্লাস করতে পারে। আচ্ছা, তাহলে আমরা কখন কোন সূত্র ব্যবহার করব, এই 4টার মধ্য থেকে কখন কোন সূত্র ব্যবহার করব সেটাই আমি দেখাচ্ছি, এক এক করে দেখাচ্ছি। প্রথমে ব্যবসায়িক ঋণ, ট্রেড ক্রেডিট। চাইলে তুমি এপিআরও বাইর করতে পারো, চাইলে তুমি ইআইআরও বাইর করতে পারো, 2টার মধ্য থেকে যে কোনো একটা। ওকে, ব্যবসায়িক ঋণের ক্ষেত্রে উদাহরণস্বরূপ আমি তোমাদের এখানে বোঝাই যে 1 লক্ষ টাকার প্রয়োজন আছে। উদাহরণস্বরূপ ব্যবসায়িক ঋণটা এরকম দেওয়া থাকবে, মনে করো এরকম আছে 3, তারপর 5, তারপর নিট 30। একটু পরে সব কিছু বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। ব্যবসায়িক ঋণ দেওয়া থাকলে এরকম, এই যে প্রথম যে 3, এটার নাম হচ্ছে সিডিআর, ক্যাশ ডিসকাউন্ট রেট। প্রথম 3 যেটা, 5 যেটা, এটার নাম হলো ডিপি, ডিসকাউন্ট পিরিয়ড। আমি ব্যাখ্যা করতেছি একটু পরে।
আর নিট 30, এখন এগুলো তারা কি বোঝানো হয় আসলে? আসলে এটা দ্বারা এটাই বোঝানো হয় যে ব্যবসায়িক ঋণ তুমি করবে 1 লক্ষ টাকা, ভালো কথা। তুমি যদি 5 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করে দাও তাহলে 3% ডিসকাউন্ট পাবে। এই যে 5 দিনের ভিতরে টাকা পরিশোধ করলে 3% ডিসকাউন্ট বা বাট্টা পাওয়া যাবে, ওই ডিসকাউন্ট বা বাট্টা 3 যেটা, ওইটার নাম হলো সিডিআর। আর কত দিনের ভিতরে টাকা পরিশোধ করলে ডিসকাউন্ট পাওয়া যাবে? 5 দিনের ভিতরে। তো ডিপি দ্বারা বোঝায় ডিসকাউন্ট পিরিয়ড, মানে ডিসকাউন্টের মেয়াদ। আশা করবো এখন ক্লিয়ার হয়ে গেছে। তাহলে 5 দিনের ভিতরে টাকা পরিশোধ করলে 3% সিডিআর হবে, মানে ক্যাশ ডিসকাউন্ট রেট হবে। আর 5 যেটা, এটা হবে ডিপি বা ডিসকাউন্ট পিরিয়ড। নিট 30 দ্বারা এটা বোঝায়, এটা এই ক্রেডিট পিরিয়ড সিপি। নিট 30 মানে 30 দিনের ভিতরে টাকা তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। এই সিপি দ্বারা বোঝায় ক্রেডিট পিরিয়ড নিট 30। এখন এরকম কোনো শর্ত যদি দেওয়া থাকে, আমি আশা করব সকল শিক্ষার্থীরা পারবেন। তবে প্রথম যেটা, এটা হবে সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট, পরেরটা হবে ডিপি ডিসকাউন্ট পিরিয়ড, পরেরটা হবে 30 ক্রেডিট পিরিয়ড নিট 30। এখন সিপি, ডিপি, সিডিআর এগুলো আমরা জানলাম, আমরা আরও জানবো। আমরা আজকের ক্লাসে অঙ্কের সমাধানও করব। ক্লাসটাও একটু লম্বা হতে পারে, অসুবিধা নেই। এখন একটু লক্ষ্য করো এপিআর এর সূত্র। সিডিআর 100 মাইনাস সিডিআর ইন্টু 360 সিপি মাইনাস টিপি ইন্টু 100। তো যেভাবেই হোক এটা মুখস্থ করে নেবেন। আচ্ছা, ইআইআর, ইআইআর এর সূত্র 1 প্লাস আর হোল 10 মাইনাস 1 ইন্টু 100। 1 প্লাস আর হোল 10 মাইনাস 1 ইন্টু 100। এখন এখানে আলাদা করে তোমাকে আর এর মান আর এন এর মানটা বাইর করতে হবে। আর এখানে আর দ্বারা বোঝায় সিডিআর 100 মাইনাস সিডিআর। এখন মনে রাখার উপায় কি? ওই যে প্রথম অংশটা দেখো তো, এই দুইটা অংশের মধ্যে মিল আছে কিনা। এই প্রথম দুইটা অংশের মধ্যে মিল আছে কিনা আবার দেখাই। এই যে সিডিআর 100 মাইনাস সিডিআর, এই যে সিডিআর 100 মাইনাস সিডিআর, এই দুইটা অংশের মধ্যে কি মিল আছে? তাহলে তুমি যদি সূত্র এইটা মনে রাখতে পারো, তখন আর এর মান বাইর করা তোমার জন্য সহজ। অবশ্যই মিল আছে, এটা হলো মনে রাখার উপায়। আচ্ছা, তারপর এখানে যে এন এর মান আছে, এটা বাইর করব কিভাবে? ওই যে দ্বিতীয় অংশটা দেখো, এন এর মান। আর এখানে দেখো তো দুইটার মধ্যে কি মিল আছে? এই দুইটার মধ্যে ভালোভাবে দেখো, দুইটাই মিল আছে, এখানে কোনো পার্থক্য নেই। 360 সিপি মাইনাস টিপি, এখানেও 360 সিপি মাইনাস টিপি। অর্থাৎ এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, তখন এটা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। সূত্র জেনে গেছি, আমাদের আর কোনো চিন্তার কারণ নেই। ট্রেড ক্রেডিট এখন আমরা পারবো। আমি একটু পরে ম্যাথ সমাধান করব। এখন কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক পত্রর জন্য আমাদের এপিআর আর ইআইআর এই দুইটা বাইর করতে হবে। এখানে এফপি দ্বারা বোঝাবে ফেস ভ্যালু, যেটা আমরা অঙ্কের মধ্যে চিনব। এনএসপি দ্বারা বোঝাবে নেট সেলস ভ্যালু, অর্থাৎ সেলস ভ্যালু থেকে কোনো ধরনের ব্যয়, ফ্লোটেশন কস্ট এ জাতীয় কোনো কিছু থাকলে আমরা ওইটা বিগ করে দিব, নেট সেলস ভ্যালু আমরা পাবো। ডিএম দ্বারা ডেজ অফ ম্যাচারিটি, ডিএম দ্বারা বোঝায় ডেজ অফ ম্যাচারিটি। তো এটা আমরা অঙ্কের মধ্যে বুঝবো যেটা আসলে কি। তখন এফবি, এনএসবি, ডিএম এর পূর্ণরূপ আমরা জেনে গেলাম। এপিআর এর সূত্র এফপি মাইনাস এনএসপি ভাগ এনএসপি ইন্টু 360 ভাগ ডিএম ইন্টু 100। এই সূত্রটা যদি তুমি মনে রাখতে পারো, তখন ইআইআর এর সূত্র হচ্ছে এটা 1 প্লাস আর হোল 10 মাইনাস 1 ইন্টু 100। তখন ওই যে আর এর যে মানটা, অর্থাৎ এই যে প্রথম অংশটা আর এখানে যে আর এর মানটা, দুইটাই কিন্তু সমান। কোনো পার্থক্য আছে না। তুমি যদি উপরের সূত্রটা শিখতে পারো, তখন আর এর মান ইআইআর, মানে সূত্রগুলা তোমার মনে থাকবে, মনে রাখার মতোই বিষয়। এখানে যে এন আছে, এই যে এন এর মান এইটা আর এইটা দুইটাই দেখো সমান, 360 ভাগ ডিএম, কোনো পার্থক্য নেই। তো ইআইআর এপিআর এর সূত্র এটা, এটা গেল। এখন ব্যাংক লোনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইআইআর এর সূত্রগুলো যদি শিখি হয়ে যাবে। ব্যাংক লোনের ক্ষেত্রে আই দ্বারা বোঝাবে ইন্টারেস্ট, সিবি দ্বারা কম্পেনসেটিং ব্যালেন্স বা ক্ষতিপূরণের জের, পি দ্বারা প্রিন্সিপাল বা মূলধন, টাকার পরিমাণ যেটা,
যদি ইন্টারেস্ট অগ্রিম পরিশোধ করা না হয় তখন এই সূত্রটা, ইন্টারেস্ট যদি অঙ্কের মধ্যে উল্লেখ থাকে যে ইন্টারেস্ট অগ্রিম পরিশোধ করা হবে না, এরকম মানে ইন্টারেস্টের কোনো কথা উল্লেখ না থাকলে, অগ্রিম পেইড এরকম যদি উল্লেখ না থাকে তখন এই সূত্র। আর যদি ইন্টারেস্টের কথা অগ্রিম পেইড এটা উল্লেখ থাকে, সূত্র এটা মনে রাখো, মনে করো এই অংশটা বসালে শুধুমাত্র আইটা মাইনাস করে দিবে আর কিছু না। অর্থাৎ এই সূত্রটার মধ্যে পার্থক্যটা কি, শেষে শুধুমাত্র আইটা মাইনাস করে দিলেই হয়ে যাবে। এখন আমি যদি আজকের ক্লাসে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং নিয়ে আলোচনা করি তাহলে অনেক সময় লেগে যাবে আর সব কিছু তোমরা বুঝবে না, সহজে বুঝবে না। এই জন্য যখন আমি অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এর ম্যাথ সমাধান করাবো ঠিক তখন এই বিষয়গুলো তোমাদেরকে আমি আলোচনা করে বোঝাবো। সুতরাং এটা এখন আলোচনা করে বোঝাবো না, এখানে বোঝার মতো অনেক কিছু আছে, তো ধীরে ধীরে বোঝার চেষ্টা করো, এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় একটা অঙ্ক, এখন অঙ্কটা আমি সমাধান করে বোঝাবো তোমাদের। তো একটু লক্ষ্য করো, প্রবলেম 1, ক্যালকুলেট দি কস্ট অফ ট্রেড ক্রেডিট আন্ডার দি কন্ডিশন অফ 3, 5, 2, 12, নেট 30। তো এটা সরাসরি বলে দেওয়া হয়েছে ট্রেড ক্রেডিট অথবা ব্যবসায়িক ঋণ, শর্ত দেওয়া আছে 3, 5, 2, 12, নেট 30। এই যে 3, 5, নেট 30 দেওয়া আছে, 3 হচ্ছে সিডিআর, 5 হচ্ছে ডিসকাউন্ট ইওর ডিপি, আর 30 হচ্ছে কি, 30 হচ্ছে এটা সিপি ক্রেডিট পিরিয়ড। আচ্ছা, পরে যেটা দেওয়া আছে 2, 12, তো এটা 2, 12 and 30, সিডিআর 2, 12 হচ্ছে ডিপি আর 30 হচ্ছে সিপি। ক্যালকুলেট দ্য কোস্ট অফ ট্রেড ক্রেডিট, কোস্ট অফ ট্রেড ক্রেডিট বলেছে, তো আমরা এপিআরটা বাইর করব। কোস্ট অফ ট্রেড ক্রেডিট বললে আমরা এপিআর এইটা বাইর করবো। একটু আগে আমরা যাবতীয় সূত্রগুলো দেখেছি, তোমরা এটার একটা স্ক্রিনশট দিয়ে দাও, সূত্রগুলো সাথে সাথে শিখে নেবেন। কমার্শিয়াল পেপারের একটা স্ক্রিনশট দিয়ে দাও, এটা আমি আর দেখাবো না, আজকে সরাসরি অঙ্কের সমাধানে যাব। ওকে, এখন প্রথম যে অংশটা 3, 5, নেট 30, এইটার জন্য আমি এখানে লিখলাম হেয়ার সিডিআর সমান, সিডিআর হবে 3, এই প্রথম যেটা 3 এখানে আছে না 3, তারপর ডিসকাউন্ট পিরিয়ড, ডিপির মান হয়ে যাবে এখানে এই যে 5 যেটা আছে, আর সিপি ক্রেডিট পিরিয়ড এটার মান হয়ে যাবে 30। তো একটু আগে আমরা দেখেছি যে এপিআর এর সূত্রটা কি, আমি এই জায়গায় লিখে নিচ্ছি। তো এপিআর, এপিআর ইকুয়াল টু সিডিআর সিডিআর 100 মাইনাস সিডিআর, তারপরে ইনটু 360 সিপি মাইনাস ডিপি, পরে আবার ইনটু 100। এইরকম সূত্রগুলো তোমাদের লিখতে হবে, আর তেমন কিছু না, শুধু মানগুলো বসাবেন। এই জায়গায় সিডিআর এর মান হলো 3, মানে মানগুলো আমি এখান থেকে সিডিআর এর মান, ডিপি এর মান, সিপি এর মান নিয়ে আসবো। সিডিআর এর মান হলো 3, 100 মাইনাস সিডিআর এর মান 3,
তারপর 360, সিপির মান 30 ছিল তাই না? 30 মাইনাস ডিপির মান 5 ইন্টু 100। পরে তো আর এখানে বিগ করব, উপরে 3, নিচে 97, 100 থেকে 3 বিগ করলে 97, এই জায়গায় 360, 30 থেকে 5 বিগ করলে 25, 100। এবং 360 যদি গুণ করি 1080, 97 আর 25 25 যদি গুণ করি 2425 চলে আসবে ইন্টু 100। তারপর 1080কে 2425 দ্বারা ভাগ করব, ভাগ করে 100 দ্বারা গুণ করব, গুণ করলে 44.54% উত্তর চলে আসবে। এই ধরনের অঙ্ক পার্ট বি এর জন্য পরীক্ষা থাকবে। আমি ধাপে ধাপে যাব, সহজ থেকে কঠিনের দিকে যাব। আচ্ছা, এটা না হয় বুঝতে পারলেন, এখন একটু লক্ষ্য করো। এটা 35 নিট 30, ওইটার ধরে আমরা অঙ্কটা সমাধান করেছি। এখন 212 নিট 30, ওই অঙ্কটা সমাধান এখন করতে হবে। 212 নিট 30, তো এখানে সিডিআর নিশ্চয়ই 212 হচ্ছে ডিপি, আর এই নিট 30 যেটা এটা হলো সিপি। তো এটা আমি একটু লিখে নেই, তোমরাও মনে রাখো। আমি এই জায়গায় লিখতেছি, ওইটার সিডিআর জন্য কি ছিল, হেয়ার, সিডিআর ছিল 2। তারপর ডিপি ছিল 12, সিপি ছিল 30। আচ্ছা, এটা লিখে নিলাম। সূত্রটা তো আগের মতোই হবে, তো আমি এটা একটু কপি করে নেই। এপিআর এর সূত্রটা সেম সূত্রটা আমি পুনরায় আবার এখানে বসিয়ে দিলাম। এখন মানগুলো বসাবো। সিডিআর এর মান এখানে আছে 2, 100 মানে সিডিআর এর মানও 2, 360, সিপির মান আছে এখানে 30, ডিপির মান আছে 12, 100। তারপর এখানে 2, 100 থেকে 2 যদি এখন বিগ করি 98, তারপরে 360, 30 থেকে 12 বিগ করলে 18 ইন্টু 100। এখন আমি 2 এবং 360 যদি গুণ করি
720, 98 এবং 18 যদি গুণ করি, ইন্টু 100, 720কে 1764 দ্বারা যদি ভাগ করে 100 দ্বারা গুণ করি, উত্তর হবে 40.82%। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করলাম। এখন আরও একটা অঙ্ক এইভাবে যদি পরীক্ষায় থাকে, তো এটার সমাধানটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। প্রবলেম 2, ক্যালকুলেট দি EIR ফ্রম দ্য ফলোয়িং সিচুয়েশনস। ক্রেডিট পারচেজ 1 লক্ষ টাকা, শর্ত হলো 212 নিট 30। ক্রেডিট পারচেজ ফেব্রুয়ারি 15, 2017 50,000 টাকা, শর্ত হলো 210 নিট 30। তো একই রকম আমাদের এখন EIRটা বাইর করতে হবে। EIRটা আমরা এখন বাইর করব। তো লক্ষ্য করো, এই যে 212 নিট 30, তো কোনটা কি এটা তো ভালো করেই জানি আমরা। এয়ার তো এখানে আছে 212 নিট 30। আচ্ছা, হলো সিডিআর হলো 2, ডিপি হলো 12, আর সিপি হচ্ছে এখানে 30। এখন EIR এটার সূত্রটা আমরা বসাবো। EIR এর সূত্রটা কি মনে আছে তোমাদের? ওয়ান প্লাস আর হোল 10 মাইনাস 1 ইন্টু 100। এখন আর এর মান আর এন এর মান তো আলাদা বাইর করতে হয়, একটা সূত্র ছিল। তো আমি এখন আর এর মানটা এখানে বাইর করতেছি। আর এর সূত্রটা এরকম ছিল, ওই যে এপিআই এর প্রথম যে অংশটা, সিডিআর 100 মাইনাস সিডিআর, তো সিডিআর 2, তারপর 100 মাইনাস 2। তো 2 থেকে 100 এরকম যদি আমরা লিখি, উপরে 2, 100 থেকে 2 বিয়োগ করলে এখানে 98। তো 2কে 98 দ্বারা যদি এখন আমরা ভাগ করি, এটা আমরা একটু এই জায়গায় লিখে নেই। 2কে 98 দ্বারা যদি ভাগ করি, তো উত্তরে এরকম আসবে 0.0204 এরকম আসবে। ওকে, এটা হলো আর এর মান। এখন এন এর মানটা পরবর্তী অংশটা ছিল এরকম ছিল যে 360 সিপি মাইনাস ডিপি। তাহলে 360 সিপি হলো 30, ডিপি হলো 12। 30 থেকে 12 বিয়োগ করলে 18। 360কে 18 দ্বারা ভাগ করলে 20। এখন আর এর মান এবং এন এর মান আমরা এখানে পেয়ে গেলাম।
আচ্ছা, এখন এই জায়গায় আমরা মানটা বসিয়ে দিই। ওয়ান প্লাস আর এর মান হচ্ছে 0.0204। তারপর এন এর মান হলো 20 -1 ইন্টু 100। তারপর 1 প্লাস 0.0204, এটা একসাথে না হয় আমরা যোগ করে নিলাম। যোগ করে পাওয়ার 20 দিয়ে যদি আমরা একেবারে 1 মাইনাস করে ফেলি, আমি একসাথে লিখে নিচ্ছি, তোমরা চাইলে এটা আরও লম্বা করে দেখিয়ে লিখতে পারো। একেবারে 1 বিগ করলে আমরা সম্পূর্ণ ব্র্যাকেটের মান এরকম পাবো, 0.4976 ইন্টু 100। তাহলে 0.4976 ইন্টু 100, এই দুইটা যদি গুণ করি, (49.76%), এটা হলো প্রথমটার উত্তর। এটার উত্তর আমরা পেয়ে গেলাম। এখন আমরা 2 নম্বরটার টাকার দিক, এটা টাকা আমাদের দেখতে হবে না। 15/2017 এটাও দেখতে হবে না, 50,000ও দেখতে হবে না। শুধু এই 2, 10, নিট 30 এতটুকু আমরা দেখে একই রকমভাবে অঙ্কটা সমাধান করব, একই রকম। তো এই মুহূর্তে যদি আমি এই অংশটা একটু কপি করে নেই আর তোমাদেরকে যদি সব কিছু দেখিয়ে বুঝিয়ে দিই তাহলে ভালো হয়। আচ্ছা, লক্ষ্য করো, এখন আমাদের সিডিআর এর মানটা বর্তমানে কত? সিডিআর এর মান হচ্ছে 2, সিপির মান হচ্ছে, সিডিআর এর মান 2, আর ডিপি হচ্ছে 10, আর সিপি হচ্ছে 13। তো সিডিআর এর মানে কোনো 2, এখানেও সিডিআর 2, 100 মাইনাস 2, তো এটার উত্তর কিন্তু ঠিক থাকবে, কারণ এখানে সিডিআর এর মান 2 তো এমনিতেই দেওয়া আছে, এটার উত্তর ঠিক থাকবে। আর 360 সিপি মাইনাস ডিপি, যেটা এই জায়গায় শুধুমাত্র আমরা ওই সিপি এর জায়গায়, সিপি এর মানটা কত এখানে 13, শুধু 13টা বসিয়ে দিব, হয়ে গেল। এখন আর এই জায়গায় এটার মান, এটা সিপির মান আর ডিপির মান হলো 10। তো এরকম যদি হয় তাহলে এই জায়গায় হবে 3। 360কে 3 দ্বারা ভাগ করলে 120। ওকে, তাহলে আমরা এখন সূত্রটা এখানে বসিয়ে দিই। এই জায়গায় দেখো, আর এর মানটা কিন্তু ঠিক আছে, আর এর মান তো যেরকম আছে ঠিক সেই রকমই, শুধু এন এর মানটা আমি এই জায়গায় 120 বসিয়ে দিব। এন এর মান 120, এন এর মান 120। অবশেষে যদি আমি এই দুইটা যোগ করি, যোগ করে পাওয়ার 120 দিয়ে দিই এবং 1 মাইনাস করি, 100 দ্বারা যদি আবার গুণ করি, তো অবশেষে উত্তর আমি এরকমই পাবো। তোমরা এটা সমাধান করে নিও। 28.38%। এটা সমাধান তোমরা করে নিও, অর্থাৎ ব্র্যাকেটটা যোগ করে পাওয়ার 120, 1 মাইনাস করে 100 দ্বারা গুণ করলে এটাই উত্তর। তাহলে এতটুকু ঠিক আছে। চলো আরেকটা অঙ্কের সমাধান এখন আমরা বুঝবো।
তো নাভানা লিমিটেড হ্যাজ জাস্ট ইস্যু টাকা 1 লক্ষ worth of commercial paper that has a 19 days maturity period and it sells for টাকা 97,000. Determine the annual interest rate and effective interest rate. দুইটাই বাইর করার জন্য বলা হয়েছে। নাভানা লিমিটেড 1 লক্ষ টাকার বাণিজ্যিক পত্র ইস্যু করছে। মেয়াদ হলো 90 দিন, যেটার নাম হচ্ছে ডিএম যেটাকে বলা হয় ডেজ অফ ম্যাচারিটি, ডে ম্যাচারিটি পিরিয়ড অ্যান্ড সেলস ফর টাকা 97,000। তো এটা হলো সেলস পেলো। 1 লক্ষ টাকা যেটা, এটা ফিস পেলো। আর 97,000 এটা হচ্ছে 97,000 এটা হলো সেলস পেলো। এখন অ্যানুয়াল ইন্টারেস্ট রেট আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মানে এপিআর বা এআইআর দুইটাই একই। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অ্যান্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তো আমরা এখানে এপিআর বাইর করব আর ইআইআর বাইর করব। অ্যানুয়াল ইন্টারেস্ট রেটের আরেকটা নাম কি? এপিআরও বলতে পারো, অ্যানুয়াল পার্সেন্টেজ রেটও বলা যায়। আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যেটা, এটা তো আর ইআইআর এরকম, ইআইআরও এটাকে বলা যায়, ইআইআরও বাইর করব। আচ্ছা, তো যেগুলো আছে এগুলো আমি একটু লিখে নেই। যেমন হেয়ার ফেস ভ্যালু ৳1 লক্ষ ফেস ভ্যালু, সেলস ভ্যালু 97,000 টাকা, এনএসবি নেট সেলস ভ্যালু, এখানে অতিরিক্ত কোনো ব্যয় নেই, তো সেলস ভ্যালু যা আছে নেট সেলস ভ্যালু তাই হবে, ওই 97,000 হবে। আর যদি কোনো অতিরিক্ত ব্যয় ফ্লোটেশন কস্ট দেওয়া থাকতো তখন আমি সেলস ভ্যালু 97,000 থেকে ওইটা বিক করে নিতাম। ওকে, তো নেট সেলস ভ্যালু তুমি চাইলে এভাবে লিখতে পারো, যেমন সেলস ভ্যালু আদার কোস্ট, সেলস ভ্যালু আদার কোস্ট, এরকম তুমি লিখতে পারো। সেলস ভ্যালু 97,000, আদার কোস্ট 0, তো যে 97,000 টাকা আছে এটাই উত্তর। আমি চাইলে এনএসবি 97,000 সরাসরি লিখে দিতেও পারতাম। আচ্ছা, ডিএম ডেজ অফ ম্যাচারিটি 90 দিন তো দেওয়াই আছে, 19 ডেজ। তো এপিআর বাইর করব, বা এআইআর বা এপিআর তো একই বলেছি, এপিআর বাইর করব, ইআইআর বাইর করব। আচ্ছা, তো এখন এপিআর এর সূত্রটা আমি এখানে লিখে নেই। এপিআর এর সূত্রটা এরকম, এপিআর এনএসবি $360 ডিএম ইন্টু 100। তো এখন আমরা এইচ ভ্যালু উপর থেকে নিয়ে আসবো 1 লক্ষ, এনএসবি 97,000, এখানেও এনএসবি 97,000 ইন্টু 360, আর ডিএম তো 90 আছে, মানগুলো বসানো হলো। 1 লক্ষ থেকে 97,000 যদি বিক করি, 3,000 নিচে 97,000, তারপর 360কে 90 দ্বারা ভাগ করলে 4, এই 90 দ্বারা 360কে যদি ভাগ করি 4 হবে না, এই 4টা এখানে বসানো হয়েছে, ইন্টু 100। 3,000কে 97,000 দ্বারা ভাগ করলে আমরা
3000কে 97,000 দ্বারা ভাগ করলে এরকম মান পাবো 0.0309 ইন্টু 4 ইন্টু 100, পরে 0.0309কে 4 দ্বারা গুণ করে তারপর আবার যেটা হবে ওইটাকে 100 দ্বারা গুণ করলে 12 এটাই উত্তর। এপিআর এর মান পেয়ে গেলাম। এফবি, এসবি, এনএসবি, ডিএম এগুলোর মান তো দেওয়া আছে এখানে। এখন আরেকটা বলেছি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তো ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা এই জায়গায় বাহির করতেছি। এটার জন্য আবার আলাদা করে আর এর মান, এন এর মানও বাহির করতে হয়। তো আর এর মানের সূত্রটা প্রথম অংশটা ছিল ফেস ভ্যালু এক লক্ষ, তারপর 97,000, তো এটার উত্তরটা এরকম হয়। উপরে 3000, 3000কে 97,000 দ্বারা ভাগ করলে 0.0309, আর এন এর মান এরকম 360 ডিএম। ডিএম এর মান 90, উত্তরে 4। এখন ইয়ার 1 প্লাস আর এর মানটা আমরা পেয়েছিলাম এই যে আর এর মান 0.0309, 1 প্লাস 0.0309, তারপর এন এর মান পেয়েছি এখানে 4। জায়গা মতো মানগুলো বসিয়ে দিবেন আর এই ব্র্যাকেটটা যোগ করে নেবেন। এটা যোগ করে পাওয়ার 4 যদি দাও তাহলে যে মানটা পাবে ওইটা থেকে আবার 1 বিগ করে একসাথে 1 বিগ করে নিলে এরকম উত্তর আসবে। এরকম 0.12, ক্যালকুলেটরে মিলিয়ে নেবেন, 1294 ইন্টু 100। তো এটাকে যদি এখন তুমি 100 দ্বারা গুণ করো তখন 12.94% উত্তর। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমি, যেহেতু এটা একটা বেসিক ক্লাস ছিল আর এই 3টা অঙ্কের সমাধান বুঝিয়ে দিলাম, এগুলা পার্ট বি এর জন্য। আমরা তো বেশ কিছু লাইভ ক্লাস করবো এই চ্যাপ্টার থেকে। তো সবগুলা অঙ্কের সমাধান যদি তুমি আমার ক্লাস থেকে শিখতে পারো, যেটাই তোমার পরীক্ষায় আসে না কেন ওইটারই সমাধান পারবে। এখন ক্লাসটা দেখে শেষ, একটু হাতে কলমে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পারবে, কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ সবাইকে ক্লাস দেখার জন্য। তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দাও, তারাও যাতে তোমাদের মতো কোর্সে ভর্তি হয়। তাদেরকে পরামর্শ দিবেন যে স্যারের কাছে নামমাত্র কোর্স ফি দিয়ে লাইভ ক্লাস করা যায়। যেহেতু তোমরা উপকৃত হচ্ছ, বাকিরাও উপকৃত হবে ইনশাল্লাহ। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত।